আমি তো বুঝতে পারিনি এই মনে রাখা আমার আজীবন মনে রেখে দিয়ে যাবে আমার বাচ্চা। আমার ছেলে বিএএফ শাইন কলেজের একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র ছিল। আমরা ঢাকায় থাকি, ওর বাবার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ। 16 তারিখে, 17 তারিখে এবং 18 তারিখে এই 3 দিন ও আমাকে না বলে কলেজ থেকেও আন্দোলনে যোগদান করে। 18 তারিখে ও বাসায় আসে, আমি ওর ছোট ভাইকে নিয়ে ওর ফুপুর বাসায় ছিলাম। তো ও হচ্ছে আমাকে বলে যায় যে ইসিবিতে ওর ঢাকায় ইসিবি চত্বরে ওর এক ফ্রেন্ডের বাসা আছে, সেখানে সে যাবে। তো আমি বলি তোমার ফুপুর বাসা তো ওখানেই, তুমি ওখানে চলে এসো। তো বলছে আচ্ছা আম্মু তুমি আর একদিন যাও, আমি ওখান থেকে চলে আসবো। তো যখন বিকাল হয়ে যাচ্ছে, 3টা পার হয়ে যাচ্ছে, তখন আমি ওকে ফোন দিই। আমি বলি কি ব্যাপার, তুমি এখনো আসতেছো না, কোথায় তুমি? ওর খুব অস্থির হয়ে গেছে যে ওকে ফোন দে, ও কেন আসতেছে না। তা আমি ওকে ফোন দিই, ফোন দিয়ে দেখি ও হচ্ছে ঢাকার বাড্ডা, মহাখালী বাড্ডা ওইদিকে সে আন্দোলনে যুক্ত হয়েছে। তা আমি ওর সাথে খুব রাগারাগি করি এবং বলি যে তুমি আমাকে বললা ইসিবিতে আছো এবং তুমি বাড্ডায় তাহলে কি করো? তো আমাকে বলছে আম্মু ফোন রাখো বলে সে ফোনটা কেটে দেয়। আমি ওর বাবাকে ফোন দিই, ওর বাবা ছিল বনানীতে অফিসের কাজে। তো আমি ওকে ফোন দেওয়ার পরে আমি বলি যে আন্নাফ তো বাড্ডায় আছে, তুমি ওকে দেখো সাথে করে নিয়ে আসতে পারো নাকি। তো ওর বাবা বলতেছে এখানে এত গোলাগুলি হচ্ছে, আমাদেরকেই তো অফিস থেকে বের হতে দিচ্ছে না, আমি ওকে কিভাবে নিয়ে আসতে যাবো, আর ও ওখানে গেল কেন? তো এগুলো ওর বাবা আমার সাথে খুব রাগারাগি করে। তো 18 তারিখে সে আবার বাড্ডা থেকে ওর বন্ধুদের সাথে চলে যায় বসুন্ধরায়। বসুন্ধরার ওখানের পরিস্থিতি এতটাই খারাপ ছিল, আমি হয়তো জানি না, পরবর্তীতে আমি ওর বন্ধুদের কাছ থেকে শুনি যে আন্টি আমরা তো সেদিনই মারা যেতাম, সেদিনই আমাদের বাসায় ফিরে আসার কোনো সম্ভাবনাই ছিল না। হেলিকপ্টার থেকে আমাদের উপরে যেভাবে গুলি করছিল, যেভাবে টিয়ার সেল নিক্ষেপ করছিল, আমরা তো ভেবেছি যে আজকে আমরা আর বাসায় ফিরে যেতে পারবো না। তো আহনাফ সন্ধ্যা 6টার দিকে আমি যখন ওকে ফোন দিই, বলি যে 5টার দিকে আমি ওকে ফোন দিই যে তুমি এখনো বাসায় কেন আসতেছো না? পরে বলতেছে যে আম্মু আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, আমার মাথা ঘোরাচ্ছে, আমি বাসায় চলে যাচ্ছি, তোমরা বাসায় চলে এসো। তোর কাছে বাসার চাবি আছে, ও বাসায় চলে গেছে। বাসায় যাওয়ার পরে আমি ওর পুকুর বাসা থেকে আমরাও চলে যাই ওর বাসায়। বাসায় গিয়ে দেখি ও বাসায় নেই, ও কোচিং এ চলে গেছে। কোচিং থেকে আসার পরে সে ফ্রিজ থেকে বরফ বের করে পায়ে ঘষতেছে। তা আমি বললাম কি হয়েছে তোমার পায়ে? তো বলতেছে ও আহনাফ আবার ফুটবল খেলতো, ও প্রচন্ড পাগল ছিল ফুটবল খেলার। তো প্রায় দেখা যেত প্রতিদিনই ও পায়ে ব্যথা পেয়ে এসে বরফ ডলতে থাকতো। তো সেদিনও সেই একই কাজ করছে। তা আমি হয়তো ভেবেছি যে ও ফুটবল, ও আমাকে বলতেছে আমি ফুটবল খেলতে গিয়ে পা মচকে গেছে, আমাকে হয়তো বা ডাক্তারের কাছে যেতে হবে। তো তার পরের দিন ছিল কারফিউ। তো বলতেছে আম্মু আমার মনে হয় হাড্ডিতে কিছু হয়েছে, আমাকে পঙ্গু হাসপাতাল নিয়ে চলো। তাই আমি বলতেছি বাবা এখন তো কারফিউ, তারপরেও দেখি কি কোনোভাবে নিয়ে যেতে পারি কিনা। তো সকালবেলা যখন 19 তারিখ সকালবেলা যখন আমি ওর পাটা দেখি, ওর পায়ের মানে অনেকটাই ফুলে গেছিল এবং নীলা হয়ে একটা মানে গর্তের মতো হয়ে গেছিল। তা আমি ওকে উঠালাম, বললাম যে তোমার পায়ে কি হয়েছে, সত্যি করে বলো, কোনো জায়গা থেকে পড়ে গেছিলা, কালকে যে আন্দোলনে ছিল কিছু হয়েছে, পুলিশ মারছে বা কিছু? তো বলতে ও হাসতে হাসতে মানে ও বিষয়টাকে এতটা নর্মাল আমাকে বলতেছে যে আরে আম্মু কিছু না, পায়ে একটু রাবার বুলেট লাগছে। তো রাবার বুলেটটা কি আমি তো আর জানি না। তো ওদেরকে নিয়ে একটা প্রথম আলোর এক্সিবিশন হয়, সেইখানে আমাকে রাবার বুলেট দেখানো হয় যে ওখানে সব সেল খোলগুলা ওখানে এক্সিবিশনে রাখা হয়। তো ওখানে আমি গিয়ে দেখি যে রাবার বুলেটটা আসলে কি, এত বড় একটা গুলির মতো পায়ে এসে লাগে, কিন্তু সে কিন্তু বসে থাকেনি। 19 তারিখে সে আবার মিরপুর 10-এ আন্দোলনে যোগদান করে। তারপরে থেকে তো কারফিউ দেওয়ার পরে সে বাসায় ছিল।
কিন্তু বাসায় থেকেও সে চুপ বসে থাকেনি, সে মোবাইলেই আন্দোলনের মতোই অবস্থা সে করতেছে। তো ওকে আমি যতই বকা দিই, ও আমাকে মানে আমাকে বলে যে তোমরা এত ভীতু মা কেন। আমাকে বলতেছে আম্মু তোমার জন্ম কত সালে। তা আমি বললাম কেন, বলে তোমার বলো না। তা আমি ওকে আমার জন্মসাল বললাম, বলার পরে বলে কি যে ভাগ্য ভালো যে তোমাদের মতো মা ৭১ ছিল না। আজকে তোমাদের মতো মা যদি ৭১ থাকতো, দেশটা আমরা কখনোই স্বাধীন করতে পারতাম না। আর আজকে তোমাদের মতো মা বাসায় আছে দেখেই ৮০% স্টুডেন্ট বের হতে পারতেছে না আন্দোলনে। এই কথা আমাকে বলার পরে আমি বলতেছি তুমি কি করবে আন্দোলনে গিয়ে? এই আন্দোলন তো কোটার আন্দোলন, তুমি তো বলে ব্যবসা করবা, তা তুমি তো চাকরি করবা না। আমাকে সে বলে তুমি বোকার মতো কথা বলো কেন আম্মু? আমি চাকরি না করি, আমার ছোট ভাই আছে, ও তো চাকরি করতে পারে, আরো যারা আমাদের ভাইরা আছে তারাও তো চাকরি করবে। এই কথা বলার পরে আমি আর ওকে কিছু বলি না। পরে দেখি সবসময় ওর মানে এই আন্দোলন রিলেটেড ওর যত কথাবার্তা মামাতো বোন ভাইদের সাথে কথা বলে থাকে। তো 3 আগস্ট আমি ওর সাথে আন্দোলনে যাই, 3 আগস্ট আমি ওর পিছে পিছে যাই। 4 আগস্ট যখন আমি শুনি যে আজকে হচ্ছে কোর্ট থেকেও রায় দিয়ে দিয়েছে ওপেনলি গুলি করার জন্য পুলিশদেরকেও, তো আমি ওকে অনেক বোঝাই যে বাবা আজকে যেও না, তুমি এই কয়দিন গেছো আমি তোমাকে আটকাইনি, আজকে যেও না, কালকে আমরা সবাই মিলে যাব। ওর মামাতো বোন, ওর খালা মামা সবাই ওকে না করে, ফুফাতো বোনরা সবাই ওকে বলে যে বের হতে না। তো 4 তারিখে যখন ও সকাল 11টার সময় ওদের পুরো ক্যান্টনমেন্ট কলেজের একটা পেজ আছে বৈষম্য বিরোধী, ওখানে একটা আমি মেসেজ দেখতে পাই যে সকাল 11টায় ইসিবি চত্বরে সবাইকে আহ্বান জানানো হয়েছে। তো আমি ওকে ঘুম থেকে আর উঠাই না, ও বেলা 1টার সময় ঘুম থেকে উঠে মোবাইল খুঁজতে থাকে যে আমার মোবাইল কোথায়। তাই বলছে আমি জানি না মোবাইল, তা আমি মোবাইলটা নিয়ে আমার রুমে রেখে দিই। তো যখন ঘুম থেকে উঠে মোবাইল পায় না, একটু আমার সাথে রাগারাগি করতে থাকে, ওই রুমে গিয়ে মোবাইল নিয়ে এসে দেখে যে মোবাইলে চার্জ নাই, তো আমার সাথে আরো রাগারাগি করতে থাকে। পরে হচ্ছে চার্জে দিয়েই বন্ধুদের সাথে চ্যাটিং করতে থাকে। তারপরে কিছুক্ষণ ও আবার গিটার বাজাতো, গিটার খুব পছন্দ ছিল, তো কিছুক্ষণ আবার গিটার বাজায়। তা আমি ওকে বলি বাবা নাস্তা দেই, বলতেছে হ্যাঁ দাও। নাস্তা খাওয়ার পরে সে আমাকে বলে আম্মু শোনো একটা গান উঠাইছি রাত্রেবেলা, তো আমাকে গানটা শোনায়। তাই বললাম যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তো বলতেছে আম্মু আজকে বিকালে আমরা, আমার ভাইয়ের বাসা পাশেই, তো বলতেছে আম্মু আজকে বিকালে আমরা আন্টি আপুদের বাসায় যাবো, আমরা সবাই মিলে গান করবো। তাই বলছে আচ্ছা ঠিক আছে। তো ছোট ভাই ওরা দুজন মিলে মোবাইলে গেমস খেলতে থাকে। গেমস খেলতে খেলতে হঠাৎ করে দুই ভাই গেমসের মধ্যে মারামারি করতে থাকে। তো আমি দুজনকে 2 রুমে পাঠিয়ে দিই। তো আমার রুমে বসে বসে চ্যাটিং করতে থাকে। তো তখন বাজে বেলা 2:30টা। আমি ওকে, আনাফ হচ্ছে নিজের হাতে ভাত খেত না, ওর বয়স 17 বছর ছিল, কিন্তু যেদিন থেকে ও ভাত খাওয়া শিখছে সেদিন থেকে ও নিজের হাতে ভাত খায় না যতক্ষণ না আমি ওকে খাইয়ে দিই। তো সেদিনও আমি ওকে বলি 2:30 বাজে বাবা আমি ভাত দিই, বলে হ্যাঁ দাও তাড়াতাড়ি দাও। আমি বললাম কেন তাড়াতাড়ি কেন, বলে না খিদা লাগছে দাও। তো তখন আমি বুঝি নাই যে ও তাড়াতাড়ি খাওয়ার মানে বাইরে বের হওয়ার জন্য সে তাড়াতাড়ি করতেছে। তা আমি ওকে যখন ভাতটা খাইয়ে দিই, খাইয়ে আমি নিজে গোসলে যাই, গোসল থেকে বের হয়ে দেখি ও রেডি হচ্ছে। তাই আমি বলছি কোথায় যাচ্ছ? তো বলছে কোথাও না, সরো তো সরো। তাই আমি বলছি যে আজকে তুমি বের হতে পারবা না, বলতে দেখা যাবে। তাই আমি বলতেছি কি না তুমি আজকে বেরই হতে পারবা না। তো আমি বললাম যে আমার ঠিক আছে, তুমি যখন কথাই শুনতেছো না তাহলে আমাকে সাথে নিয়ে চলো, আমিও যাবো তোমার সাথে। তো বলতে সরো এখান থেকে। এই কথা বলে সে কি করলো, আমি আবার আমার ওই রুমে গিয়ে আমি শুধু বোরখাটা নেওয়ার জন্য ওই রুমে গেছি, যা এসে দেখি ও গেট খুলে 4 তলা পর্যন্ত নেমে গেছে। তো আমি দৌড় দিয়ে নিচে নামছি, নিচে নেমে বলছে আমি তোমাকে মানা করলাম না যেতে, আমিও তোমার সাথে যাবো। তো বলতেছে আম্মু পাগলামি করো না তো, আমি যাবো না, যে নিচে আমার বন্ধুরা আসছে
আমি ওদের সাথে কথা বলে আসতেছি, আমি এলাকার থেকে কোথাও যাবো না, আমি যে নিচে আমাদের একটা দোকান আছে, ও আঙ্কেল আঙ্কেল বলে, তো বলছে আমি ফরাদ আঙ্কেলদের দোকানের সামনেই আছি, তুমি টেনশন করো না, যাও উপরে যাও। তো ও সেদিন আমাকে বলে যে 20টা টাকা দাও। আমার এমন একটা বাচ্চা, এই 17 বছরের একটা বাচ্চার মধ্যে যে চাহিদাটা থাকে, যে বন্ধুদের সাথে এখানে যাব ওখানে যাব, এই রেস্টুরেন্টে খাবো, এটা করবো এটা করবো, আমাদের মধ্যে কোনো চাহিদাই ছিল না, আমরা যা দিতাম তাই। তো ওর চাওয়াটাই ছিল 20টা টাকা। তো সেই দিনও আমার কাছে ও 20টা টাকা চায়, যে আমার 20টা টাকা দাও। তা আমি ও আমার সাথে মানে আমার কথা শুনতেছে না দেখে আমি রাগ করে ওকে বলি যে আমি তোকে কোনো টাকাই দিব না, যা তুই যখন আমার কথা শুনতেছিস না, তো যা মন চায় তাই কর, আমি আমার কাছে কোনো টাকা নেই, আমি কোনো টাকা দিব না। আমাকে বলে 20টা টাকা দিলা না তো মনে রাখো। আমি তো বুঝতে পারিনি এই মনে রাখা আমার আজীবন মনে রেখে দিয়ে যাবে আমার বাচ্চা। ও বাসা থেকে বের হওয়ার পরেই আমি ওকে ফোন দিই, তুমি কোথায়? তো বলতেছে আম্মু এই যে এলাকাতে। তারপর আধা ঘন্টা পরে আবার ফোন দিই, আর্নব তুমি কোথায়? তো বলতেছে আম্মু আমি 10 নম্বর মিরপুর 10-এ আসছি। টেনশন করো না আম্মু, এখানে এত আর্মির গাড়ি, এত মনে হচ্ছে কি যে আম্মু ওই যে 71-এ আমরা যুদ্ধ দেখি না টিভিতে, সেরকম আর্মির গাড়ি এখানে, তুমি টেনশন করো না, আমি এখনই চলে আসবো। তার বলছে বাবা তোমার ওখানে আর থাকা লাগবে না, তুমি তাড়াতাড়ি চলে আসো। তো বলতেছে আম্মু আমি অনেক ভিডিও করছি, তুমি দেখো এত আর্মির গাড়ি, এত আর্মি। আমরা হচ্ছে জিতে গেছি আম্মু, আমরা 10 নম্বর দখল করে ফেলছি, এখানে হচ্ছে পুলিশরাও চলে গেছে এবং ছাত্রলীগের বা ইয়ারা বাহিনীরাও চলে গেছে, আমরা এখন আমাদের দখলে এখন 10 নম্বর। তাই বলছি তুমি তাড়াতাড়ি চলে আসো, 6টার দিকে তো কারফিউ দিয়ে দিবে। পরে ও ফোনটা কেটে, আচ্ছা রাখো রাখো বলে ফোনটা কেটে দেয়। কেটে দেওয়ার পরে ওর সাথে আমার লাস্ট কথা হয় 4:48-এ। 4:48-এ আমি যখন ওকে ফোন দিই, পরে আমি বলি যে বাবা বাসায় চলে আসো, তুমি এখনো ওখানে কি করো, আর নাহলে তুমি কোথায় আছো বাবা আমি আসি। তো বলছে না আম্মু আমি এখনই চলে আসতেছি, আমি এসে কোচিংয়ে যাব। পরে ও এই বলে ফোনটা কেটে দেয়। ওর বাবাকে আমি জানাই বিষয়টা যে ও 10 নম্বর গেছে। তোর বাবা আমার সাথে খুব রাগারাগি করে। তোর বাবা বাসায় আসে, আসার পরে দেখি তখন ও আন্নাব বাসায় আসে না। 6টার দিকে ওর কোচিং থেকে আমাকে ফোন দেয় ওর টিচার যে আহনাব আর ওর এক বন্ধু দুজনেই কোচিংয়ে নাই, বাকি সবাই কোচিংয়ে আছে। তা আমি বললাম স্যার ও তো 10 নম্বর গেছে, তো স্যার আমাকে বললো যে আপনি তাহলে তাড়াতাড়ি খোঁজ নেন, 10 নম্বর পরিস্থিতি তো অনেক খারাপ। তো এরপরে আমি হচ্ছে আহনাবকে এত ফোন দিই, আহনাব আর ফোন ধরে না, ফোন রিং হয় কিন্তু কেউ ফোন ধরতেছে না। এদিকে তো মানে আমার অবস্থা তো খুব খারাপ হয়ে যায়। আমিও ছোট ভাইকে নিয়ে পুরো এলাকার মধ্যে যতগুলো আহনাফের বন্ধুর বাসা আছে আমি ওখানে খোঁজ করি, কোনো বাসাতেই আহনাফকে পাই না। এবং ওর বন্ধুগুলো বলে আন্টি আমরাও গেছিলাম কিন্তু আমরা চলে আসছি। আহনাফকে বলছে আহনাফ তুমি চলো, ও বলছে আমি যাচ্ছি, তোরা যা আমি আসতেছি। পরে আমি ওর বাবাকে বললাম যে আমি ততক্ষণে কারফিউ দিয়ে দিছে, আমি ওর বাবাকে বললাম আমি 10 নম্বর যাবো। তোর বাবা বলতেছে এখন 10 নম্বর গিয়ে কি হবে, এখন তো 10 নম্বরের ওখানে কেউ নাই, সবাই তো সব চলে গেছে যেহেতু কারফিউ দিয়ে দিছে। আমি বলছি না আমি তাও 10 নম্বর যাব। এরপরে আমরা যখন 2 নাম্বার ক্রস করি, আমি আমার হাজবেন্ড আর আমার বড় ভাইয়ের মেয়ে, তখন 7টা বাজে, সন্ধ্যা 7টা। এর মধ্যে আনাফের কোনো খবর পাচ্ছি না, রিং হচ্ছে ফোনে কিন্তু কেউ ফোন ধরছে না। পরে আমরা 2 নাম্বার ক্রস যখন করি তখন একটা ফোন আসে আহনাফের ওর বাবার মোবাইলে যে আহনাফের খোঁজ পেয়েছে। তখন আমরা বলি যে না আমরা তো খুঁজতে বের হয়েছি, এখনো তো কোনো খোঁজ পাইনি। তখন ওই ছেলেটা আমাদেরকে বলে যে আঙ্কেল আপনারা দ্রুত ইসলামী ব্যাংক হসপিটালে চলে যান।
তো ওর বাবা বলে যে কি হয়েছে আহনাফের। তো বলতেছে যে আপনার ওখানে গেলেই বুঝতে পারবেন কি হয়েছে। তো তখনও বলে না যে আমার বাচ্চা নাই। তো আমরা ওখানে যাই, ওখানে যাওয়ার পরে তো আহনাফের মোবাইলটাও ছিল না, আহনাফের আইডি কার্ডও ছিল না। তো ওখানে আহনাফকে অজ্ঞাতনামা হিসাবে ওখানে রাখা হয়। তো আমরা যে নাম বলতেছি সেই নাম ওখানে নাই, ওই প্রেজেন্টের খাতায় নাই। তো আমরা ছবি দেখাই, তো তারা ওই ছবিটাতেও আহনাফকে চিনতে পারছে না। তো তখন আহনাফের এক ফ্রেন্ড আমাকে ফোন দেয় যে আন্টি আহনাফ কি ড্রেস পরে গেছে। তা আমি ওকে বলি যে আহনাফ তো ফুটবল অ্যাসোসিয়েশনের জার্সিটা পরে গেছে। তো ও খুব জোরে একটা চিৎকার দেয়। তো এর মধ্যে বলতেছে আন্টি আমি আপনার হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠাচ্ছি, এটা দেখেন। তো ইন্টারনেট বন্ধ, ওখানে আমি সবার হাতে পায়ে ধরি, কেউ আমাকে একটু ইন্টারনেটে লাইন দিচ্ছে না। পরে একটা লোক ওর বাবাকে নিয়ে যায় নিজের বাসায়, পাশেই তার বাসা ছিল, ওখানে গিয়ে ওয়াইফাই কানেক্ট করে ছবিটা যখন দেখায় ওর বাবাকে, ও বাবা তো কাঁদতে কাঁদতে আসে। এরপরে আমার আর কোনো জ্ঞান থাকে না, আমি জানি না। পরে ওরা আমাদেরকে বলে আপনারা দ্রুত ওই ছবিটা যখন আমরা ওই ইসলামী ব্যাংক হসপিটালে আমার ভাইয়ের মেয়ে দেখায়, তখন ওরা বলে যে আপনারা দ্রুত সরারদি চলে যান, দিয়ে যত দ্রুত পারেন চলে যান, কারণ ও তো অজ্ঞাতনামা, দেখা যাবে ওকে গুম করে দেওয়া হয়েছে। তো আমরা যেভাবেই হোক সরারদিতে যাই, ওখানে মর্গে ওকে পাই। তো এই যে আমার বাচ্চা দেশের জন্য এত বড় একটা ত্যাগ স্বীকার করলো, এত বড় একটা ত্যাগ দিল, এত নিজের জীবন উৎসর্গ করে দিল এই দেশটার জন্য, এই স্বৈরাচার খুনি হাসিনার পতনের জন্য। তারা কি পেল? আমার প্রশ্নটাই এখানে, তারা কি পেল? আদৌ তারা কোনো জুলাই স্বীকৃতি পাচ্ছে না। 1 মাসের কথা বলে এখন পর্যন্ত জুলাই সনদপত্র এখন পর্যন্ত আমাদের হাতে দিচ্ছে না, এখন পর্যন্ত একটা ঘোষণা দিচ্ছে না। আমার আয়ুরকে আমি যদি বলি, আমার আসামি এলাকায় ঘুরে বেড়ে বেড়াচ্ছে, তাদেরকে ধরেন। আমার আয়ু আমাকে বলে আসছি, ধরছি, আমি এখন ছুটিতে আছি, এরকম বলে টালবাহানা করতেছে। আমার কাছে সবার কাছে আমার প্রশ্ন, হাসিনার আমলে যে আইন প্রশাসন ছিল তারা নাহলে হাসিনার রূপেই রূপান্তরিত ছিল, বর্তমানে যারা আছেন তারা কেন এরকম টালবাহানা করতেছেন আমি জানি না। তাদেরকে কেন ধরা হচ্ছে না? আমার আসামির লোকেশন পর্যন্ত আমি দিয়ে দিয়েছি, তারপরেও প্রশাসন তাকে ধরতে অক্ষম। আমরা কি বিচার পাবো? আমাদের সন্তানরা কি এই হত্যার বিচার পাবে? আমি এই প্রশ্ন প্রসিকিউটরের ওখানে তুলেছিলাম। আমাকে প্রসিকিউটর তামিম এই প্রশ্নের জবাবে বলেছিল, আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে হাসিনা যদি নিজের বাবার হত্যাকারীদের এত বছর পরে সাজা দিতে পারে, তাহলে আমরা কেন দিতে পারবো না? আমাদের তো চোখের সামনে সবকিছু। তখন সে আমাকে বলেছিল, আমার আসামি কামাল মজুমদার, 14 আসনের সাবেক এমপি ছিল কামাল মজুমদার, তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তাকে সেভাবে কোনো আমি সাজা দিতে দেখছিও না, বা তার সাজাটা কি হবে সেটাও আমাদের জানা নাই। আমি যখন তাকে বলি যে তাকে সাজা দিচ্ছেন না কেন, তখন সে আমাকে উত্তরে বলে হাসিনা তো 50 বছর অপেক্ষা করেছে, তাহলে কি আমরাও 50 বছর অপেক্ষা করবো আমাদের সন্তানদের হত্যার বিচারের জন্য? আমি তো এখন তাহলে, যেহেতু আজকে আবু সাঈদের 1 বছর পূর্ণ হচ্ছে, আবু সাঈদের তো সবাই দেখেছেন, কেউ এমন নাই যে আবু সাঈদকে যে পুলিশরা হত্যা করেছে তাদেরকে দেখেননি, কিন্তু আবু সাঈদেরই যখন এত